আমন্ত্রণ জানাই এটি নিউজের প্রতি রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে করোনা ভাইরাস নিয়ে কথা বলছি। গত কয়েকদিন ধরে দেশে এবং দেশের বাইরে যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন এবং কে কিভাবে প্রত্যক্ষ করছেন তাদের সেই সামনাসামনি অভিজ্ঞতাটা আমরা শুনে নেবার চেষ্টা করছি এই আয়োজনে। আমরা চিকিৎসকদের সঙ্গেও কথা বলি। আজকে আমরা একজন চিকিৎসকের সঙ্গে আলাপ দিয়ে শুরু করব। তিনি ডাক্তার মেঘলা সরকার এবং জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের তিনি সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি মানসিক রোগ বিশেষজ্ঞ। ডাক্তার মেঘলা সরকার, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আমাদের এই আয়োজনে আপনি যুক্ত হলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি, আমরা গত কয়েকদিন আসলে নিয়মিতই চিকিৎসকদের সঙ্গে আলাপ করছি, কিন্তু আপনার সঙ্গে আজকে একটু আলাপের একটু গুরুত্বপূর্ণ এবং একটু অন্য তাৎপর্য রয়েছে যে আমরা দেখছি যে সপ্তাহের পর সপ্তাহ মানুষ এক ধরনের বাড়িতে বন্দি জীবন কাটাচ্ছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলাম কিনা এ ধরনের একটা আতঙ্কও মানুষের মধ্যে রয়েছে। এর সামগ্রিক একটা প্রভাব কিন্তু পড়ছে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর, একটা ঝুঁকি তৈরি হচ্ছে, একটা অবসাদ তৈরি হচ্ছে, মানুষ অনেক চাপে রয়েছে। এই পুরো ব্যাপারটি আসলে কিভাবে সামলে উঠতে হবে সেটিও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমরা আপনার কাছ থেকেই শুনতে চাই। প্রথমত যে কোনো ধরনের মানসিক চাপ কিন্তু আমাদের এক ধরনের উদ্বিগ্নতা করে, এবং বিশেষ করে এ ধরনের একটা বড় চাপ যেটা করোনা ভাইরাস আমরা সম্মুখীন হলাম করোনা ভাইরাসের কারণে। এখানে আমাদের এক ধরনের রোগের আশঙ্কা রয়েছে। এই রোগ থেকে কি হয় সেটা সম্পর্কে আমরা একটা অনিশ্চিত, এবং আমরা স্বাভাবিক কার্যক্রম থেকে একেবারে বিচ্যুত হয়ে আছি। আমাদের যে অন্যান্য মানুষজন যাদের সাথে আমাদের রেগুলার দেখা সাক্ষাৎ হতো তাদের সাথে অনেকখানি আমাদের এক ধরনের বাধ্য হয়ে আমরা বিচ্ছিন্ন রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো কতদিন পর্যন্ত এই অবস্থায় চলবে সেটা কিন্তু আমরা ঠিক জানা নাই। অর্থাৎ এই যে সামগ্রিক যে পরিস্থিতি সেটা কিন্তু এক ধরনের চাপদায়ক ঘটনার একদম সব বৈশিষ্ট্য এটার মধ্যে রয়েছে। কাজেই সেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই চাপ তৈরি করবে, এবং সেই হিসেবে আমাদের উদ্বিগ্নতা হওয়া, আতঙ্কিত হওয়া, আমাদের এই উদ্বিগ্ন আতঙ্ক হওয়ার কারণে হলো আমাদের নানা রকমের আচরণের পরিবর্তন হওয়া। এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে যে এটা এক ধরনের স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের। তবে মূল জিনিসটা হলো যদি আমরা আসলে এই আতঙ্কের জায়গায়, অর্থাৎ ভয় বা উদ্বিগ্নতা যদি অতিরিক্ত পরিমাণে হয়, আমরা যদি সাংঘাতিক আতঙ্কগ্রস্ত থাকি, তাহলে কিন্তু সেটা আমাদের যেটাকে যেটা আপনারা বলছিলেন যে মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে। স্বাভাবিকভাবে এই কঠিন সময়টাকে কিন্তু আমাদের আরো কঠিন করে ফেলবে, এবং এই সময় এই কঠিন অবস্থায় আমাদের নানা রকমের ছোটখাটো যে ডিসিশনগুলো নিতে হয় সেই জায়গাগুলো কিন্তু আমাদের ডিফিকাল্ট করে ফেলবে। আমরা একটু শুনতে চাই আপনার কাছে, একটু নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন, অনেক দর্শকও নিশ্চয়ই শুনছেন যে এই সময়গুলো যখন আসলে মানসিক যে টানা পড়েন নিজের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে বা স্বজনদের সঙ্গে, এই সময়টা আসলে কি কি মেজার নেওয়া উচিত যাতে নিজেদের মানসিক স্বাস্থ্যটুকু ঠিক থাকে? আচ্ছা, প্রথমত আমি বলবো যে এই যে সামগ্রিক যে অবস্থা, এই একটু আগে যেটা আমরা বলছিলাম যেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, এটা একেবারেই আমাদের হাতে নেই, এবং এক ধরনের অসহায়ত্ব রয়েছে আমাদের সবার মধ্যে। তো এই সময়টাকে কিন্তু প্রথমত হলো অ্যাকসেপ্ট করা। আমরা অনেক সময় অনেকে অ্যাকসেপ্ট করতে পারি না, যার কারণে আমাদের এক ধরনের অস্থিরতায় ভুগি, এবং এটাকে সিচুয়েশনটা আমরা ফেস করতে চাই না। তো প্রথমত আমাদের সিচুয়েশনটা মোকাবেলা করার প্রথম শর্ত কিন্তু এটাকে সহজভাবে অ্যাকসেপ্ট করে ফেলা। এরপরে আমরা স্ট্র্যাটেজিটা নির্ধারণ করা যে এই সময়টা আমি আসলে কিভাবে কাটাবো। কিন্তু দুটো আমাদের হাতে অপশন রয়েছে। একটা হলো যে এই যে একটা সামগ্রিক অবস্থা, সেখানে আমরা খুব মন খারাপ করে থাকতে পারি, বিষণ্ণ হয়ে থাকতে পারি, আমরা অস্থিরতা উদ্বিগ্নতা নিয়ে আমরা সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকতে পারি। আর একটা স্ট্র্যাটেজি হলো, যেহেতু এক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নেই, আর এই কঠিন সময়টাকে আমরা কতটুকু বেটার ওয়েতে আমরা আসলে এটা পার করতে পারবো সেই স্ট্র্যাটেজিগুলো আমাদের নির্ধারণ করা। তো স্বাভাবিকভাবে হলো দ্বিতীয় অপশনটা আমাদের সবার জন্য হলো গ্রহণযোগ্য, এবং এটা আমাদের নিজেদের জন্য ভালো। তো সেক্ষেত্রে হলো স্ট্র্যাটেজি যেটা বলছিলাম যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের ভালো রাখা। আমাদের প্রথমত হলো করোনাকে নিয়ে খুব বেশি আসলে কিন্তু পড়ে না থাকা, অর্থাৎ হলো আমাদের সারা দিনের মধ্যে পুরো সময়টাই যেন করোনা আমাদের ভারাক্রান্ত করে না রাখে। আমরা ঘরের মধ্যে যে আমাদের থাকার ব্যবস্থা, আমরা যে স্বাস্থ্যবিধি, সেই জায়গাগুলো আমরা অবশ্যই মেনটেন করব। অর্থাৎ করোনা থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করা যায়, প্রথম যে একদম মূল যে আমার কাজটি, সেটা কিন্তু আমার নিজের কারণে, আমার পরিবারের জন্য, এবং আমার সমাজের জন্য এবং দেশের জন্য,
যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু এখন ঘরে থাকা, সেটি হলো প্রথমত ১ নাম্বার। এবং দ্বিতীয়ত হলো করোনা নিয়ে পড়ে না থাকা মানে হলো অনেকেই দেখা যাচ্ছে যে সারাক্ষণ করোনার নানা রকমের আপডেট দেখছে, নিউজ দেখছে, আমাদের ভ্যাকসিন তৈরি হলো কিনা, কি ওষুধ তৈরি হলো কিনা, সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকছে। এটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ঠিক অতটা সহায়ক না। কারণ হলো বিষয়গুলা কিন্তু কোনো কনক্লুসিভও কোনো কিছু না, এবং একটা নেতিবাচক বিষয় নিয়েও কিন্তু আমরা সারাক্ষণ পড়ে আছি। তো আমি বলবো হলো দর্শকদের যে আপনারা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়, সেটা ১ ঘন্টা হতে পারে, আধ ঘন্টা হতে পারে, যে কোনো একটা বা দুটো সময় আপনারা নির্ধারণ করে নেবেন, যেটা শুধুমাত্র আপনার করোনার জন্য আপনারা ব্যয় করবেন, এবং সেটা যেন খুব বেশি না হয়। বাকি যে সময়টা, এই সময়টা কিন্তু যতটুকুন পর্যন্ত আপনারা কাজে নিয়োজিত থাকতে পারেন, অর্থাৎ হলো আপনারা একটা রুটিন করে ফেলেন এই সময়টার জন্য। রুটিনটা মানে হলো যে আমাদের একটা, যেটা করোনা আগে যে সময়টা ছিল আমাদের এক ধরনের রুটিন ছিল, এখন এই যে নতুন সময়, এটা যত বেশি আমি শুয়ে বসে থাকবো, অনুৎপাদনশীল থাকবো, তত কিন্তু আমাদের এক ধরনের ভারাক্রান্ত করবে। তো আমরা যত বেশি প্রোডাক্টিভ থাকবো, তত আমাদের ভালো রাখতে সাহায্য করবে। প্রোডাক্টিভ থাকবো বলতে বুঝাচ্ছি হলো যে আমাদের অন্তত হলো নিজেদেরকে কাজের মধ্যে নিয়োজিত থাকা। কাজ মানে আমরা হয়তো বা পেশাগত যে কাজগুলো, সেটা আমরা যতটুকুনি আমরা হয়তো সেভাবে করতে পারছি না, কিন্তু ঘরের মধ্যে এটুকু যদি আমাদের স্কিল ডেভেলপ করার জন্য কোনো কিছু করা যায়, আমরা যদি কোনো অনলাইন কোর্স করতে পারি, সেটাও কিন্তু হলো ভালো ইয়ে। এছাড়া যদি যার যে ব্যাপারে ইন্টারেস্ট, অনেকে হয়তো বা রান্নার ব্যাপারে ইন্টারেস্ট, রান্নার কোনো রেসিপি তারা শিখতে পারে, অনেকে হয়তো বা তার কোনো রকমের কোনো পড়ালেখার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে তারা এই রিলেটেড কোনো বিষয় তারা একটু নিজেদেরকে আপগ্রেড করতে পারে। ধর্ম রিলেটেড যাদের আগ্রহ আছে, সেটা কিন্তু ধর্ম আরো ইনডেপথ এবং গভীরভাবে সেটা পড়তে পারে, এবং সেটার জন্য একটা সময় রাখা। এবং কিছুটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ হলো যেহেতু আমাদের শারীরিক ইনঅ্যাক্টিভিটি এখন রয়েছে, আমরা ঘরের বাইরে যাচ্ছি না, সেটা কিন্তু আমাদের এই ইনঅ্যাক্টিভিটিটা আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকারক, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কাজে আমি দর্শকদের বলবো যে হলো প্রতিদিন যদি অন্তত ১ ঘন্টা বা আধ ঘন্টা থেকে ১ ঘন্টা তারা একটু ঘরে এক্সারসাইজ করে। আপনারা যদি একটু ইউটিউবে দেখে নিতে পারেন, কিন্তু যে অনেক এক্সারসাইজ হলো আমরা ঘরের মধ্যেই হলো করতে পারি, ফ্রি, এমনকি বসে বসে অনেক কিছু করা যায়। সেই জিনিসটা যদি আমরা করি, সেটা আমাদের শারীরিক ফিটনেস রাখার সাথে সাথে মানসিক ফিটনেস রাখতে আমাদের সাহায্য করবে। এটাতে আমাদের উদ্বিগ্নতা অনেক কমাতে সাহায্য করে, ডিপ্রেশন কমাতে সাহায্য করে, এবং এগুলো কিন্তু সবই এভিডেন্স বেসড। আমরা একটা ব্যাপার গত কয়েকদিন ধরে আসলে অতটা সোচ্চার ভাবে নয়, কিন্তু একটু একটু আভাস পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে যারা সপ্তাহ পর সপ্তাহ লকডাউনে আছেন, তো এরকম দেশে এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই লকডাউনের বিষয়ে, যে তারা আসলে ঘরে থাকতে থাকতে তাদের এক ধরনের ধৈর্যচ্যুতি হয়েছে, তারা অস্থির হয়ে যাচ্ছে। তো মানুষের সাইকোলজি থেকে আপনার নিজের পূর্বাভাসটি কি, যে মানুষ আসলে কতদিন পর্যন্ত এই ব্যাপারটিকে মেনে নিতে পারে, বা করোনার বিষয়ে সে বেপরোয়া হয়ে উঠবে না, এ বিষয়ে কি কোনো পূর্বাভাস কি বা আপনার কোনো বিশ্লেষণ? প্রথমত হলো মানে আমাদের মানুষ কিন্তু হলো প্রকৃতিগতভাবে স্বাধীন চেতা, আমাদের স্বাধীন চেতা মনোভাব আমাদের রয়েছে। কাজে যে জিনিস আমাদের বাধ্য করে, সে জিনিস কিন্তু আমরা এক ধরনের বিরোধিতা কাজ করে, এবং সেটা কিন্তু আমরা সহজে অতটা মেনে নিতে চাই না। তো মূল জায়গাটা হলো যে এই লকডাউন যেটা আমাকে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু এটা এক ধরনের আমাদের জন্য চাপ। তবে চাপটা কার কতটুকু মানসিকভাবে প্রভাব পড়বে, এটা একদমই ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের মানসিক গঠনের উপরে। অর্থাৎ হলো প্রথমেই যেটা বলছিলাম, যে ব্যক্তি মনে করবে যে আমার আসলে কোনো কিছু করার নাই, এই লকডাউন কিন্তু অ্যাকসেপ্ট করা ছাড়া আমার কোনো উপায় নেই, কাজে আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, এবং আমি এই অ্যাকসেপ্ট করলে কিন্তু আমার মনটা শান্ত হবে, এবং আমি তখন আমার এই সময়টা কিভাবে ইতিবাচকভাবে কাজে লাগানো যায় সেটুকুন আমি দেখলাম। আর যে ব্যক্তি মনে করবে যে না, লকডাউন আমি মানবো না, লকডাউন কেন রাখতে হবে, কবে এটা শেষ হবে, এটা নিয়েই যখন প্রিঅকুপাইড থাকবে, তার মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতাও থাকবে, এবং অস্থিরতার কারণে কিন্তু সে যে এই যে তার সময়টাকে যে ইতিবাচকভাবে ব্যবহার করার জন্য যে স্ট্র্যাটেজিগুলো নির্ধারণ করা, সেটা কিন্তু সে করতে পারবে না। কাজে এটা অনেকখানি ডিপেন্ড করবে হলো আমাদের মানসিক গঠনের উপরে। তবে আমাদের যে বাংলাদেশি মানুষের যে বা বাঙালি মানুষের যে জায়গাটা, অত বেশি আসলে সবসময় আমরা অত যে খুব ম্যাচিওর, কৌশলী বা চাপ মোকাবেলার দক্ষতা যে খুব বেশি ব্যাপারটা, বিশেষ করে এই ধরনের নতুন পরিস্থিতিতে, সেটা একটু আনসার্টেন। এটা হলো পার্সন টু পার্সন আসলে ডিফার করে, এবং দেখা যায় যে কিছু মানুষ এটা হয়তো খুব দক্ষভাবে মোকাবেলা করছে, অনেকে আবার হয়তো বা অতটা ঠিক মতো করে করতে পারছে না। আমরা এখনই দেখছি যে অনেকেই কিন্তু লকডাউনটা অ্যাকসেপ্ট করছে না, ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে, এবং এক ধরনের ডিনায়ালও কাজ করে। ডিনায়াল মানে হলো এই যে সত্য একটা ব্যাপার, যে আমি ঘরের বাইরে গেলে আমি করোনা আক্রান্ত হতে পারি, এটা কিন্তু অনেকে এক ধরনের সেই ভীতিটাই পাচ্ছে না, বা এই উদ্বিগ্নতাটাই হচ্ছে না, কারণ তারা এক ধরনের কিন্তু অস্বীকার করার মধ্যে আছে। অর্থাৎ আপনার কাছে আজকের একটু শেষ প্রশ্ন রাখতে চাই ডাক্তার মেঘলা সরকার, যে আমরা এই যে পরিস্থিতি, সেটা নিশ্চয়ই কোনো না কোনো দিন তো শেষ হবে, লকডাউন শিথিল হবে, বা আমরা
স্বাভাবিক জীবনে ফেরার পথ ধরবো, তখন আসলে এই যে গত কয়েক সপ্তাহের যে ট্রমা বা অভিজ্ঞতা, করোনা ভাইরাস নিয়ে এক ধরনের আতঙ্কের মধ্যে বসবাস, এই পুরো ব্যাপারটি আসলে স্বাভাবিক হওয়ার পথে কি ধরনের প্রভাব ফেলবে, তখন আমাদের করণীয় কি হবে? প্রথমত হলো কিন্তু এক ধরনের মানসিক প্রস্তুতি আমাদের সবারই থাকা উচিত যে এই লকডাউনের সময়টা বেশ খানিক সময়টা এক্সটেন্ড করতে পারে। তা আমাদের যদি মানসিকভাবে প্রস্তুতি থাকে তাহলে কিন্তু জিনিসটা আমাদের গ্রহণ করতে সুবিধা হয়। এবং দ্বিতীয়ত হলো প্রস্তুতির সাথে সাথে আমাদের প্ল্যান থাকতে হবে যে এই সময়টা আমি আসলে কিভাবে ইতিবাচকভাবে আমি ব্যবহার করব। যেটা আমরা প্রথমে বলছিলাম যে এই সময়টা যে যার যেখানে যে পেশায় আছে সে যদি নিজে কিছু স্কিল ডেভেলপ করে রাখতে পারে, এই সময়টাকে যদি আমি কোনো ইতিবাচকভাবে ব্যবহার না করতে পারি তাহলে পুরো সময়টাই কিন্তু আমার লস। এবং যে ইতিবাচকভাবে পুরো সময়টা ব্যবহার করবে না তার কিন্তু স্বাভাবিকভাবেই এই মানে তার যে মানসিক যে স্বাস্থ্যের প্রতি অনেক নেতিবাচক প্রভাব কিন্তু তার পড়বে। আর যে ইতিবাচক ব্যবহার, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হলো যে কে কিরকম স্ট্র্যাটেজিটা নেবে, এই সময়টাকে কতখানি বিবেচনার সাথে এবং ইতিবাচক ভাবে সে ব্যবহার করতে পারবে। এরই মধ্যে যারা করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী সময় কাটাচ্ছেন এবং নানা রকম মানসিক চাপের মধ্যে আছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা কি হতে পারে? তারা আসলে কিভাবে চিকিৎসা নিতে পারেন? যাদের চিকিৎসাটি দরকার তাদের জন্য আসলে করণীয় কি? আচ্ছা, প্রথমত যারা একদম আমি বলবো যে সাধারণ হলো এক ধরনের মানসিক চাপের মধ্যে ভুগছে, একটু যদি আসলে যে ব্রিদিং এক্সারসাইজ করে, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা, কারণ হলো আমাদের বেশিরভাগ মানসিক রোগের মধ্যে কিন্তু উদ্বিগ্নতা এবং বিষণ্ণতাটায় এটা একটা বড় অংশ হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো একদম সিম্পল টিপস হলো মেডিটেশন, এবং হলো যদি সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, এক্সারসাইজ করে, সেটা কিন্তু উদ্বিগ্নতাটা কমাতে অনেক সাহায্য করবে। এবং যতটুকু সম্ভব হলো ঘরের নানা ধরনের কাজের মধ্যে নিজেকে এনগেজ রাখা, সেটাও কিন্তু তার চাপ কমাতে সাহায্য করবে। মানুষের সাথে কথা বলা, অর্থাৎ যে রিলায়েবল পারসন তার সাথে মানসিক সংযোগটা রাখা। যদিও আমাদের এখন সামাজিক ডিস্টেন্সটা মেনটেন করতে বলছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রিয়জনের সাথে সবসময় আমরা যোগাযোগ রাখতে পারি। আমাদের উদ্বিগ্ন হলে সেই উদ্বিগ্নতাটা প্রকাশ করা। আর এছাড়া কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টরা আমাদের একটা নাম্বার প্রকাশ করেছে, সেখানে কিন্তু আমরা অনলাইনে হলো আমাদের কিন্তু যারা খুব ইমার্জেন্সি পেশেন্ট তাদের কিন্তু আমরা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি। এছাড়া হলো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটেও আমাদের আউটডোর বা সমস্ত রকমের সরকারি বহির্বিভাগ কিন্তু মানসিক স্বাস্থ্য বহির্বিভাগ কিন্তু খোলা আছে। ইভেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় যে মনোরোগ বিদ্যা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায়, এটা কিন্তু আমাদের আউটডোর পুরোপুরি খোলা আছে, কারণ যে কোনো সময় তারা ট্রিটমেন্ট নিতে পারে। এছাড়া কিছু কিছু সাইকিয়াট্রিস্ট বা মনোবিদরাও কিন্তু হলো অনলাইন চিকিৎসা দিচ্ছে। এবং অন্যান্য জেলারও কিন্তু সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগে কিন্তু খোলা আছে। তবে আমি এখন বলবো যে সাধারণ যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এটার জন্য আসলে হাসপাতালে বা ঘরের বাইরে না বেরোনোটাই ভালো। কারণ যেহেতু করোনার যে রিস্কটা কিন্তু আরো অনেক বেশি, কিন্তু যে সকল পেশেন্ট একদম বাসায় ম্যানেজ করা যাচ্ছে না, সাংঘাতিক ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা খুব বেশি না। আমাদের মানসিক রোগের এই সংখ্যাটা অনেক বেশি না, কিন্তু এরকম এমার্জেন্সি বা খুব সুইসাইডাল টেন্ডেন্সি আছে, তাদের কিন্তু হলো এমার্জেন্সি ট্রিটমেন্ট, তাদের কিন্তু ট্রিটমেন্টটা নিতেই হবে, তাদের কিন্তু অপেক্ষা করার স্কোপ নেই। ডক্টর মেঘলা সরকার, আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমরা জানলাম, এবং এই লকডাউন পরিস্থিতির কারণে আপনি যে বিষয়টি নিয়ে কাজ করেন, এ ধরনের কেসের সংখ্যাও হয়তো অনেক বাড়বে, এরকম আমরা পড়ছিলাম বিভিন্ন বিশ্লেষণে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, আমরা কথা বলছিলাম মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর মেঘলা সরকারের সঙ্গে। তিনি করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে, লকডাউনে যখন মানুষ বেশিরভাগ সময় গৃহবন্দী সময় কাটাচ্ছে, এই সময় যে মানসিক চাপ এবং অবসাদ তৈরি হচ্ছে, এ নিয়ে তিনি আলাপ করছিলেন। আমরা আরও একজন চিকিৎসকের সঙ্গে আলাপ করতে চাই, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়েও ফিরতে চাই। নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন নিউজ গ্যালারি। আমরা কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে। এ পর্যায়ে আরও একজন চিকিৎসকের সঙ্গে আমরা আলাপ করব। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকার তিনি সহযোগী অধ্যাপক ডাক্তার তানভীর আহমেদ হিমন। আমরা ডাক্তার তানভীর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি,
আমরা করোনা ভাইরাস নিয়ে নানা বিষয় নিয়ে একটু আলাপ করছি যে এই করোনা ভাইরাস বিরোধী যে লড়াই, সর্বাত্মক লড়াই বিশ্ব জুড়ে, সেখানে একদম সামনের সারির যোদ্ধা চিকিৎসকরা, আমরা চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়ে এটি নিউজে আমরা একটা কর্মসূচি পালন করছি। থ্যাংক ইউ ডক্টর, নিশ্চয়ই আপনি সেটাতে জানেন। আমরা একটু জানতে চাই যে চিকিৎসকদের নিরাপত্তার জায়গাটা আসলে এই কয়েক সপ্তাহ পেরিয়ে যাবার পরে এখন কোথায় আছে, যেখানে আমরা শুনছি যে দেশের বিভিন্ন জায়গায় পিপিই সহ অন্যান্য সুরক্ষা সরঞ্জামের যে একটা ঘাটতি ছিল সেটা কিছুটা হয়তো নিরসন হয়েছে। তবে একটা সংকট কি এখনো রয়ে গেছে কিনা, যে অনেক রোগী তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা এই তথ্যটি তারা গোপন করছেন, উপসর্গ ডাক্তারকে বলছেন না, এর ফলে আবার নতুন নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। আপনি যদি এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা আমাদেরকে বলেন। না, ধন্যবাদ। আপনারা যে জিনিসটা বললেন যে তথ্য গোপন করা, কারণ এই রিসেন্ট টাইমে যে করোনা নিয়ে যখন আলোচনা হচ্ছে অনেকগুলো টার্মিনোলজি চলে আসছে। এর ভিতরে বর্তমানে যেটা খুব বেশি আলোচিত যে তথ্য গোপন করা, আসলে যদিও বিভিন্ন মিডিয়াতে বা আমরা চিকিৎসকরা অনেক সময় হয়তো বলছি যে রোগী তথ্য গোপন করছেন, এতে আমরা চিকিৎসক এবং আমরা স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হচ্ছি, যেমন নার্স, ওয়ার্ড বয়, আমাদের সিকিউরিটি বা পুলিশ বলেন বা ব্যাংকে হতে পারে, বিভিন্ন জায়গায়। কিন্তু আমি একটু অন্য দৃষ্টিতে দেখবো যে আসলে কেন ওনারা আসলে এই তথ্য গোপনটা করতেছেন। সেটার জন্য যদি আমরা অ্যানালাইসিস করি, সেটা কিন্তু খুব জরুরি। কারণ আমাদের সামাজিকভাবে বিভিন্ন সমস্যাগুলোর জন্য যে হয়তো দেখা যাচ্ছে যে কেউ যদি করোনা ভাইরাস আক্রান্ত কাউকে ডায়াগনোস করা হয়, দেখা যায় যে তাকে ওই এলাকাতে থাকতে দেওয়া হচ্ছে না, অথবা তাকে আলাদা করে দেওয়া হচ্ছে, এবং অনেক জায়গায় দেখা যায় লকডাউন করে তার খাবার বন্ধ করে দেওয়া হচ্ছে, অথবা মনে হচ্ছে যেন করোনা আক্রান্ত হয়ে উনি খুব ভুল করে ফেলেছেন এবং ওনার পরিবার সবাই একটা খুব খারাপ একটা অবস্থায় পড়ছে। নাম্বার 2 হলো যে অনেক সময় হচ্ছে যে সরকার যেহেতু খুব বেশি অসুস্থ যদি হন তাকে হয়তো হসপিটালে ভর্তি করে চিকিৎসা করছেন, কিন্তু মানুষজনের ভিতরে একটা ভুল ধারণা যে তাকে হয়তো আলাদাভাবে অন্য কোথাও একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছে, যেটা অনেক সময় অনেক মিডিয়াতে গুজবের মতো করে এটা ভুল একটা আইডিয়া স্প্রেড করে। তো সেই জন্য অনেকটা ভীতি থেকে কিন্তু অনেকে এসে হসপিটালে এই ইনফরমেশন গুলো দিচ্ছেন না। তাই আমাদের দায়িত্ব হবে, শুধু চিকিৎসক না, আমাদের মিডিয়া, যে এই জিনিসটাকে প্রচার করা, যে যারা আক্রান্ত তারা জানে যেন এই ইনফরমেশনটা সঠিকভাবে দেন, এবং যারা আমাদের অন্যান্য দেশের মানুষ আছেন তারা জানে তাদেরকে একটু সহযোগিতা চোখে দেখেন। কারণ কি, কেন সমস্যাটা হচ্ছে আমি যদি এটা একটু বলি, যে শুধু চিকিৎসক কর্মীরা আক্রান্ত হবে তা না, কিন্তু আপনি দেখেন যিনি করোনা রোগী, ওনার হয়তো করোনার সিমটম আছে, উনি ওই জিনিসটা বললেন না। আমরা যখন একটা রোগকে ডায়াগনোসিস করি তার হিস্ট্রিটা প্রথমে ইম্পর্টেন্ট। তো হিস্ট্রিতে যদি উনি না বলেন, উনি যদি বলেন যে আমার পেটে ব্যথা কিন্তু ওনার বুকে ব্যথা, তাহলে আমি চিকিৎসা কোথায় দিব? তার পেটের ব্যথা চিকিৎসা দিব, তাহলে চিকিৎসাও ভুল হবে এখানে। নাম্বার 2 হলো, তাকে যদি আমরা করোনা রোগী ডায়াগনোসিস না করি, আপনারা যদি দেখেন করোনা রোগী খারাপ হয়ে যাচ্ছে কিন্তু 5 থেকে 5ম দিন বা 6ষ্ঠ দিনে, তাহলে সে যখন বাড়িতে ফেরত যাচ্ছে অন্য রোগী হিসেবে, যখন পরবর্তীতে ফেরত আসে উনি কিন্তু খুব খারাপ একটা অবস্থা নিয়ে ফেরত আসেন, এবং যখন হসপিটালে করোনা চিকিৎসার জন্য ভর্তি হয় তখন কিন্তু আমাদের খুব একটা কিছু করা যায়। এই জন্য আমাদের কিন্তু ডেথ রেট একটু হাই। তো সবগুলোর কিন্তু একটা কোরিলেশন আছে। তাই এইগুলা এই একটা ইস্যুর জন্য কিন্তু তার নিজের স্বার্থে কিন্তু উচিত তাকে বলা যে আমার এই সিম্পটম আছে, যাতে শুরু থেকেই তার সঠিক চিকিৎসাটি নিশ্চিত করা যায়। জি, এটা হলো একটা ইস্যু আসলে। জি, আচ্ছা, আরেকটা বিষয়টা আমি একটু মাঝখানে আপনাকে একটু জিজ্ঞেস করি যে আমরা, আপনি কথা বলছেন যাদের এরই মধ্যে উপসর্গ আছে বা তিনি হয়তো নিজে জানেন তিনি গোপন করছেন, কিন্তু এমন অনেক রোগীও তো আছেন যারা হয়তো জানেনই না যে তারা আক্রান্ত হয়েছেন, অথবা তাদের হয়তো সেই উপসর্গটি নেই। সেক্ষেত্রে কি এটাই ভালো হতো না যে চিকিৎসক সবাইকেই আক্রান্ত সন্দেহ করে সেভাবে ট্রিটমেন্টটা দেয়া বা সতর্ক থাকা? ধন্যবাদ। আপনি এখন যে কথাটা বললেন, আজ থেকে 3 সপ্তাহ আগে বা 4 সপ্তাহ আগে আমরা চিকিৎসকরা, কারণ এটা একটা চিকিৎসা বিজ্ঞান, আমরা চিকিৎসকরা কিন্তু আমরা সায়েন্স বেসড, আমরা কিন্তু কোনো আবেগতাড়িত হয়ে কোনো কথা বলি না। আমাদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছিল যে করোনা ভাইরাস, কারণ আমরা বিশ্বব্যাপী তার যে মুভমেন্ট আমরা কিন্তু অবজার্ভ করছিলাম, সেই জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা বলে আসছিলাম যে আমাদেরকে সুরক্ষা সামগ্রী দিতে হবে, বা এটা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেলে কিন্তু আমি বুঝবো না যে কে করোনা রোগী আর কে করোনা রোগী না। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এমন একটা পর্যায়ে আসবে অনেক সময় যারা আমরা হেলদি আছি, যাদের ইমিউন সিস্টেম ইজ ভেরি স্ট্রং, ওনার শরীরে কিন্তু করোনা ভাইরাস থাকবে,
কিন্তু আমি অসুস্থ হব না, কিন্তু আমি কিন্তু ট্রান্সমিট করবো আরেকজনের শরীরে। এই জিনিসগুলো কিন্তু আমরা তখন থেকে বলে আসছিলাম, কিন্তু হয়তো আমরা বুঝাইতে সক্ষম হই নাই, অথবা আমরা হয়তোবা এটা ভালোভাবে চলে আসেনি। এখন কিন্তু আমাদের সেই দাবিটাই কিন্তু সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। আমরা কিন্তু এখনো যে কোনো হসপিটাল, কেন আমরা বলছি আমাদের সুরক্ষা সামগ্রী দরকার, আমাদের সবকিছু দরকার, বা আমরা আউটডোর চাচ্ছি না, আমরা প্রাইভেট চেম্বার গুলো বন্ধ চাচ্ছি, কারণ কিন্তু একটাই, আমরা কিন্তু জানি না কে এখানে করোনা আক্রান্ত, কে করোনা আক্রান্ত না। কারণ এখন কিন্তু সিমটম সেই রকম ভাবে প্রকাশ পাচ্ছেন, কারণ এটা কমিউনিটির মধ্যে ট্রান্সমিটেড হয়ে গেছে। এটা সবচেয়ে বড় প্রমাণ হলো যে প্রায় 400-র অধিক চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, আমাদের সিকিউরিটি গার্ড, অফিস স্টাফ, যারা ল্যাবরেটরি, সবাই কম বেশি আক্রান্ত হচ্ছে, সবাই আক্রান্ত হচ্ছে। আপনাদের সাংবাদিক, তারপরে পুলিশ, জি আজকে দেখলাম যে পুলিশ 200-র উপরে আক্রান্ত। এটা কিন্তু হয়ে যাচ্ছে এই কমিউনিটি ট্রান্সমিশনের জন্য, যে সিমটম না থাকার জন্য। আচ্ছা, একটা বিষয় বুঝলাম আমরা, কিন্তু আপনারা কি আসলে এই সুরক্ষা নিজেদেরটা নিচ্ছেন কিনা, যে সবাই কি আসলে সন্দেহ করা যে তিনি করোনা আক্রান্ত হতে পারেন? মানে এভাবেই যদি আপনারা ভাবেন, তাহলে তো হয়তো কিছুটা ঝুঁকি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের কমতে পারে। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যেহেতু চিকিৎসক, আমাদের যেহেতু ওথ নিয়েছি, আমরা চিকিৎসা করবই। আমাদের চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, আমরা প্রতিবাদ করছি, আমরা দুঃখ পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু চিকিৎসা করব। আমরা সবাইকে এখন এই মুহূর্তে আমরা কিন্তু যে কোনো হসপিটালে, যেমন আমার বার্ন হসপিটালে প্রচুর রোগী আসছে, প্রতিদিন 40 থেকে 42 জন রোগী আমাদের 24 ঘন্টায় আমাদেরকে হিট করছে ওখানে। তো আমরা কিন্তু এর ভিতরে হয়তো 10-12 জনকে ভর্তি করতে হয়, বাকিরা কিন্তু আমি চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা কিন্তু জানি না কে ওখানে কোভিড আক্রান্ত, কে আক্রান্ত না। কিন্তু ধন্যবাদ বাংলাদেশ সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে, যে ওনার একটা যে স্টেপের জন্য এবং আপনাদের মিডিয়ার স্টেপের জন্য এখন কিন্তু আমাদের সুরক্ষা সামগ্রীগুলা পর্যাপ্ত পরিমাণে আমাদের আসছে। হ্যাঁ, একটা হয়তো আমাদের ডেফিসিয়েন্সি আছে, যে মাস্ক, যেটা ফেস মাস্ক নিয়ে। তো আমরাও নিজেরা চেষ্টা করতেছি যে এগুলা কালেকশন করার জন্য, এবং আমাদের সরকারও চেষ্টা করছে। আশা করি যে ওই জিনিসগুলো যদি চলে আসে, আমরা হয়তো নিজেদেরকে আরেকটু সুরক্ষিত রাখতে পারবেন। আচ্ছা, একটা বিষয়, আপনি যেহেতু একজন প্লাস্টিক সার্জন এবং পোড়া যারা পুড়ে গেছেন বা এই ধরনের রোগীদেরকে আপনি চিকিৎসা করেন, তো এই করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের এই সময় তাদের জন্য কি আপনার কোনো বাড়তি পরামর্শ রয়েছে কিনা, যারা নতুন করে হয়তো পুড়ে যাচ্ছেন বা এই চিকিৎসা দরকার হচ্ছে, অথবা যারা পুরনো রোগী যাদের হয়তো ফলো আপ দরকার নিয়মিত, তো এই ধরনের রোগীদের জন্য আপনার ব্যক্তিগত পরামর্শটি কি? জি, প্রথম কোয়ারিটার ব্যাপারে যে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, বার্ন ইনসিডেন্স কিন্তু কমেনি। আর মেডিসিনের চিকিৎসা যদি আপনার যেটা হয়, সর্দি, কাশি, জ্বর, আমরা যেগুলোকে নিয়ে বলছি যে আপনি টেলিফোনে বলে দিলেন, তার চিকিৎসা হয়ে গেল, ওষুধ কিনে নিয়ে আসলো, কিন্তু একজন পুড়ে যায়, তার কিন্তু কোনো উপায় নেই আপনাকে ওষুধ দিয়ে চিকিৎসা করার। তাকে অবশ্যই ড্রেসিং করতে হবে, তাকে হসপিটালে আসতে হবে। তাই যারা পুড়ে যাচ্ছেন তারা আমাদের হসপিটালে আসছেন, এটা সত্যি কথা। এবং যারা ছোট ছোট পুড়ে যাচ্ছে, যেমন হয়তো অল্প একটু তেল পড়ে গিয়েছে বা রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, ছোট যদি হয়ে থাকে, আমরা অনেকগুলো কমিউনিটি অ্যাওয়ারনেস গ্রুপ আছে, যেমন ফেসবুক অ্যাওয়ারনেস গ্রুপ আছে আমাদের, করোনা ফেসবুক অ্যাওয়ারনেস গ্রুপ, এর মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা চিকিৎসা দিচ্ছি। এবং যারা ছোটখাটো পুড়ে যাচ্ছে তাদেরকে আমরা সাধারণত বলে দেই যে আপনি ছোটখাটো কিছু অয়েন্টমেন্ট লাগিয়ে নেবেন। কিন্তু যারা বড় আকারে পুড়ে যাচ্ছে তাদের সত্যিকার অর্থে হসপিটাল আসা ছাড়া উপায় নেই। এটা হলো একটা দিক। নাম্বার 2, আমরা যেই স্টেপসটা আমাদের হসপিটালে নিয়েছি, যেসব রোগীকে আমরা আসার পর আমরা একটা সার্টেন পার্সেন্টেজের উপরে পেশেন্টকে আমরা ভর্তি নিচ্ছি না, কারণ ওনার সেফটি আমাদের সেফটি দুইটাই আছে এখানে। আমরা তাদেরকে একটা স্পেশাল ড্রেসিং মেটেরিয়াল আছে, আমাদের সরকার এটা প্রোভাইড করেছেন, আমরা ওই ড্রেসিং মেটেরিয়ালটাকে দিয়ে ওনাদেরকে সম্পূর্ণ ফ্রি আমরা ড্রেসিং করে দিচ্ছি, এবং সেটা 5 দিনের আগে চেঞ্জ করতে হচ্ছে, 5 থেকে 7 দিন সেভাবে করে আমরা ছেড়ে দিচ্ছি। এবং যাদের আরেকটু ছোট বার্ন আছে তাদেরকে আমরা ড্রেসিংটা শিখিয়ে দিচ্ছি, যে আপনি এইভাবে পরবর্তী ড্রেসিংটা চেঞ্জ করে আপনি ঘরে নিয়ে যাবেন, আপনি এই ড্রেসিং মেটেরিয়ালগুলো দোকান থেকে কিনে নিয়ে যান। আর যারা ফলো আপের জন্য আসছে তাদেরকে আমরা সেকেন্ড ফলো আপে আসার পর আমরা হয়তো তাকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে এই ড্রেসিংটা আপনি এইভাবে খুলে নেবেন। কারণ অনেক সময় ড্রেসিংটা খোলার জন্য আমাদের কাছে আসতে হয়, আমরা হয়তো বলে দিই যে শেষ ড্রেসিং খোলার জন্য আমাদের কাছে আসার দরকার নেই, আপনি এইভাবে চেঞ্জ করেন। ফলে করোনা ভাইরাসের কারণেও আসলে অনেক নতুন পরিস্থিতি বা নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। ফলে এক্ষেত্রে আসলে মানে ডাক্তারদেরও দায়িত্ব নিতে হচ্ছে যাতে পেশেন্ট বাড়িতেই থাকেন, হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেন কম আসেন। এবং ডাক্তার তানভীর আহমেদ, আপনাকে
আপনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আপনি যেহেতু সার্জন, ফলে রোগীর খুব ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ছাড়া আপনার আসলে উপায় নেই। নিশ্চয়ই আপনি সাবধানে থাকবেন এবং আপনার পেশেন্ট এবং পরিবারের অন্যদেরকে আপনি সাবধানে রাখবেন। ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। জি, এই পর্যায়ে আমরা কথা বলতে চাই একজন প্রবাসী বাংলাদেশি, যিনি আমাদের সঙ্গে নিয়মিতই যুক্ত হন, শওকত আলী সাগর, কানাডা প্রবাসী সাংবাদিক। শওকত আলী সাগর, আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। প্রতিদিনই আমরা চেষ্টা করছি কারো না কারোর সঙ্গে কথা বলে একটু পরিস্থিতি শুনতে। কানাডার পরিস্থিতি কি এই মুহূর্তে? গত কয়েকদিনে কি পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে বলে আমরা গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে একটু আভাস পাচ্ছি? কানাডা আসলে এখন অর্থনীতির চাকা খুলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে, যেটি আরো বেশ কয়েকটি দেশে, ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডার চিফ মেডিকেল অফিসার ডক্টর তেরেসা ট্যাম গতকালকে ঘোষণা করেছেন যে কানাডার মেডিকেল অফিসাররা, প্রতিটি প্রভিন্স এবং টেরিটরির মেডিকেল অফিসাররা এখন কাজ করছেন অর্থনীতি কি কি শর্তের ভিত্তিতে খুলে দেওয়া যায় সেই শর্তগুলি তৈরি করার। ইতিমধ্যে ব্রিটিশ কলাম্বিয়া, আমাদের একটি প্রভিন্স, ঘোষণা করেছে আগামী মাস থেকে তারা সীমিত পরিসরে তাদের কিছু কিছু জায়গা তারা খুলে দেবে। সাসকাচুয়ান আরেকটি প্রভিন্স, তারাও বলছে তারা শিগগিরই তাদের পরিকল্পনা ঘোষণা করবে। কানাডার সবচাইতে স্ট্রাগলিং প্রভিন্স যদি বলি, জনপদ যদি বলি এই কোভিড-19-এ, অন্টারিও এবং কুইবেক। অন্টারিও ঘোষণা করেছে যে অন্টারিও ইতিমধ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি ঘোষণা করেছে। সেই কমিটি ঠিক করবে যে তারা কিভাবে কোন কোন জায়গাগুলো খুলে দেবে। সামগ্রিকভাবে কানাডার আলোচনাটি এখন আসলে অর্থনীতি খুলে দেওয়া নিয়ে। তার কারণ হচ্ছে প্রতিদিন যেই হারে সংক্রমিত হচ্ছিল মানুষজন এই ভাইরাসে, সেটিকে তারা একরকম নিয়ন্ত্রণে আনতে পেরেছে। 3 সপ্তাহ আগে যেখানে প্রতিদিন 15 থেকে 16% হারে সংক্রমিত হতো, আজকে সেটির হার হচ্ছে 5 থেকে 5.5%। তো কাজে তারা আমরা মনে দেখছি যে বাংলাদেশেও কিন্তু ঠিক একই ব্যাপার বিবেচনা করা হচ্ছে যে পর্যায়ক্রমে কলকারখানা, পরিবহন খাত এগুলো উন্মুক্ত করে দেওয়া যায় কিনা। আজকে শওকত আলী সাগর, আপনার সঙ্গে আমরা একটু আলাপ করতে চাই। আপনি নিশ্চয়ই বিশ্ব বাজারের দিকে খোঁজ খবর রাখছেন। আমরা দেখছি যে তেলের বাজার, পৃথিবীতে তেলের বাজার অভাবিত একটা ঘটনা ঘটেছে। সেটি হলো তেলের দাম বিশ্ববাজারে শূন্যের নিচে নেমে এসেছে, যেটি আসলে একটু উদ্ভটও বটে। বাজার বিশ্লেষকরা নানা রকম বিশ্লেষণও করছেন। আমরা একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। করোনা ভাইরাসের কারণেই আসলে এটি হচ্ছে। তো এটি আসলে কি কি বার্তা দিচ্ছে আমাদেরকে এবং সামনের দিনগুলোতে আমরা এর প্রভাব কিভাবে দেখব, একটু যদি আপনার বিশ্লেষণ আমরা একটু শুনতে চাই। এটি একটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা, অন্য রকমের ঘটনা যে তেলের বাজার শুধু শূন্যের নিচে চলে যায়নি, সেটি 37 দশমিক কত পার ব্যারেল ডলার মাইনাস, প্লাস না মাইনাস ডলার হয়েছে। তার মানে হচ্ছে যে যারা তেলটি বিক্রি করছেন তারা বায়ারকে বলছেন যে তুমি আমার কাছ থেকে তেল নিয়ে যাও, তোমার কোনো টাকা দিতে হবে না, আমি প্রতি ব্যারেলে তোমাকে এই পরিমাণ টাকা দেব। মানে তুমি আমার পণ্য নিয়ে যাও, আমি তোমাকে টাকা দেব। বিষয়টি আসলে মানে আমি যদি খুব সরলীকৃত ভাবে বলি তাহলে বিষয়টি হচ্ছে এরকম। এই পরিস্থিতিটি কেন তৈরি হলো? এই পরিস্থিতিটি তৈরি হলো এই কারণে, প্রতিদিন যেখানে প্রায় যেই পরিমাণ তেল সারা বিশ্বে কনজিউম করা হতো, এখন তো আপনি ধরেন গাড়ির চাকা চলছে না, প্লেন উঠছে না, কলকারখানার চাকা ঘুরছে না, সর্বত্র এক ধরনের স্থবিরতা আছে, সবকিছু বন্ধ হয়ে আছে। সো কিন্তু তেলের যে প্রোডাকশনটা, সেই প্রোডাকশনটা কিন্তু তারা ওটাকে বন্ধ করে আনেনি, তারা ওই জায়গায় রেখেছিল। এখন প্রোডাকশন উৎপাদিত সেই তেল, পরিশোধিত সেই তেলগুলো তারা রাখবে কোথায়? রাখার জন্য আসলে তারা কোথাও জায়গা পাচ্ছে না। আমরা যে এই যে বলছি যে -$37 যেটি বলছে, এটাতে আসলে ঠিক আপনি নিশ্চয়ই আরো ভালো ব্যাখ্যা করে বলবেন। এটি কি আসলে বর্তমানের এই মুহূর্তের বাজার দর নাকি সামনের মাসের বাজার দর এরকম হতে পারে? মানে এটা তো বোধহয় একটু আগাম মূল্যায়িত হয়। এটি আগাম, হ্যাঁ এটি আপনি ঠিকই বলেছেন। সেটি ছিল মে মাসে, কারণ ওই যে চুক্তিটা হয় এখানে, যে নর্থ আমেরিকান যে বেঞ্চমার্ক যেটি আছে তাদের সঙ্গে যে আগাম মূল্যে যে চুক্তিটা হয়, সেই জায়গায় এসে এমন অবস্থা হয়েছে যে তারা মে মাসের জন্য এই অবস্থায় দাঁড়িয়েছে। এবং ধারণা করা হচ্ছে যে সামনের জুন এবং জুলাই মাসের ক্ষেত্রেও একই অবস্থা হবে বলে যারা তেলের বাজারে, যারা আমরা এই তেলের বাজারের এই যে হঠাৎ করে যে মূল্য পতন, এই পুরো ব্যাপারটিকে আসলে অর্থনীতির সাথে আসলে আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি, তাহলে আমরা কি আশঙ্কা বা কি পূর্বাভাস দিতে পারি যে বিশ্ব অর্থনীতি তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে?
প্রথমত হচ্ছে যে তেল রপ্তানিকারক দেশগুলো, মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো সহ, তারা ইতিমধ্যে একটা বিপদের মধ্যে পড়ে গেছে, কারণ তাদের জিডিপির এবং তাদের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে তেল। সো ওই দিক থেকে তারা একটা চাপের মধ্যে পড়েছে। এবং অন্যান্য দেশ যারা এই তেলটাকে নেয়, যারা কিনে আনে, তাদের ইকোনমিটা এখন স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, তাদের এখন উৎপাদন নাই, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে না। এবং এই স্থবিরতার কারণে অবশ্যই, যেহেতু অর্থনৈতিক উন্নয়নটা চাকা ঘুরছে না, ফলে রাষ্ট্রের এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, সেই জায়গাগুলোতে এক ধরনের নেগেটিভ একটা ইম্প্যাক্ট হচ্ছে। এবং এক্সপোর্ট ইম্পোর্টের নেগেটিভ ইম্প্যাক্টের কারণে তার রাষ্ট্রীয় আয়ের ইম্প্যাক্ট হচ্ছে। রাষ্ট্রীয় আয়ের ইম্প্যাক্ট হচ্ছে, তার মানে হচ্ছে ব্যক্তির উপর তার প্রভাব পড়ছে। সামগ্রিকভাবে সামনের দিকে ইতিমধ্যে আইএমএফ ঘোষণা করেছে যে ওয়ার্ল্ড ইকোনমি শ্রিঙ্ক হবে, সামনে এক ধরনের তারা মন্দা অবস্থার পূর্বাভাস করছে। এবং এই পরিবেশগুলোর সঙ্গেও কিন্তু এই তেলের বাজারের এবং সবকিছুর একটি সম্পৃক্ততা আছে, একটি সম্পর্ক আছে। ফলে এটা আমরা হয়তো সামনের দিনগুলোতে বুঝতে পারবো যে আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা আরো তথ্য যদি আপনি একটু আমাদেরকে বলেন, যেমন আমরা দেখছি যে স্বর্ণের বাজারেরও কিন্তু একইভাবে দরপতন ঘটছে। বিশ্ববাজারের এই যে উত্থান পতন, বিশ্ব অর্থনীতির যে এই যে গতিপ্রবাহ, সামনে তো অবশ্যই একটা বড় মন্দা আসছে, সবাই তাই বলছেন, কিন্তু এই ছোট 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 সাইনগুলো আসলে আমাদেরকে কি বার্তা দিচ্ছে, একটু যদি আপনার বিশ্লেষণ। না, বার্তাটি হচ্ছে প্রথমত, যেহেতু কোথাও এখন অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চলছে না, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড না চললে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যেটা চাহিদা এবং সরবরাহের মধ্যে যে মানে একটা বৈষম্য তৈরি হয়, তার কারণে তো অবশ্যই মূল্যে তার একটা চাপ পড়ে। কারণ এখন যেমন তেলের কথা বলছি, কেউ তেল কোথাও নিয়ে রাখার জায়গা পাচ্ছে না, ফলে কেউ নিচ্ছে না। এবং করোনা ভাইরাসের এই পরিস্থিতি যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে বিশ্ব অর্থনৈতিক ভারসাম্য, বা আমরা মধ্যপ্রাচ্য বা পাশ্চাত্য আমেরিকা, চায়না, এরকম যে একটা ভারসাম্যপূর্ণ যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে শেষ পর্যন্ত থাকবে কিনা, বা ভারসাম্যটা কি কি ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে, এটা দিয়ে আপনার আলোচনা আজকে শেষ করতে চাই। এই জায়গাটা আমি বলি যে প্রথমত, এখন যেহেতু গ্লোবাল ভিলেজ, কোনো দেশই আসলে একা একা ভালো থাকতে পারবে না। যে দেশটি ভালো থাকবে তাকে অন্য একটি দেশের দিকেও তাকাতে হবে, ফলে সব দেশ, এক দেশ অন্য দেশের দিকে তাকাবে, এটি হচ্ছে বাস্তবতা। যেমন আইএমএফ এখন যেমন বলছে যে ওয়ার্ল্ড ইকোনমি শ্রিঙ্ক করবে, আবার একই সঙ্গে যেমন কানাডা বলছে যে তারা শ্রিঙ্ক করার পরেও প্রথম বছরে তারা 4% তারা গেইন করবে। সো আমার ধারণা অন্যান্য দেশগুলো একইভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, এবং সেই চিন্তা থেকেই কিন্তু বিভিন্ন দেশে, ইউরোপীয় দেশগুলো এখন ইকোনমি, এখন কিন্তু আপনি কিছু কিছু আফ্রিকান দেশে বা বাংলাদেশে যদি বলি, আমরা করোনা ভাইরাস নিয়ে বন্ধ হওয়ার কথা বলি, কিন্তু ইউরোপিয়ান দেশ বা আমেরিকার কোন কোন দেশ এবং অনেক দেশেই খুলে দেওয়ার কথা বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে যে কথাটি বলছে যে একটি নতুন বাস্তবতার মধ্যে আমাদেরকে যেতে হবে, নিউ নরমাল, এবং এটি হচ্ছে নতুন স্বাভাবিক অবস্থা, যে আমরা একসাথে করোনা ভাইরাসের সঙ্গে বসবাস করব, হাসপাতালকে প্রস্তুত রাখবো, এবং আমাদের ইকোনমিটা আস্তে আস্তে চালু করব। ফলে আসলে আপনি দেখবেন যে ইতিমধ্যে কিছু কিছু দেশে শুরু হয়েছে, আগামী মাস থেকে আরো অন্যান্য দেশগুলোতে সীমিত পর্যায়ে ইকোনমিক অ্যাক্টিভিটিস শুরু হবে। তো যেহেতু কাজটা শুরু হবে, প্রথমত ওয়ার্ল্ড যেহেতু একটা গ্লোবাল ভিলেজ, আপনি এইভাবে পুরো বিশ্বে একটা চাপ পড়বে, কিন্তু সেই চাপটা আসলে সামলায় উঠবে, এটা আমি মনে করি। এবং ইকোনমিস্টদের কথাবার্তা থেকে বা বড় দেশগুলো, যারা শিল্পোন্নত দেশগুলো, তাদের যে প্রস্তুতির কথাবার্তা আমরা পত্রপত্রিকা বা মিডিয়াতে আসে, তা থেকে মনে হচ্ছে যে তারা আসলে এখন ওই দিকেই তারা দৃষ্টিটা দিয়ে রাখছে, যাতে খুব বড় ধরনের চাপ পৃথিবীর দিকে উপর না হয়। আর বড় দেশগুলো যদি পরিস্থিতি সামলিয়ে নেয়, তারা তাদের কারণে, তাদের পণ্য বাজারজাতকরণের কারণে, তাদের বড়ত্ব টিকিয়ে রাখার কারণে বিশ্বের অন্য দেশগুলোকে সাথে নিয়ে তারা যে কোনো অর্থনৈতিক চাপ মোকাবেলা করবে। ফলে আমরা মনে করি যে একটা চাপ হবে, এবং সেই চাপটা থেকে খুব সহসায় আবার মানুষ কাটিয়ে উঠবে। মানে আগামী মাস থেকে যদি উন্নত দেশগুলো অর্থনীতির চাকা ঘোরানোর পরিকল্পনা করে, তাহলে আমাদের মতো স্বল্পোন্নত বা দেশগুলোও আসলে ঠিক একই পথে হয়তো হাঁটতে চাইবে। আমরা এই বিষয়ে আরেকদিন হয়তো আপনার সঙ্গে বিস্তারিত নিশ্চয়ই শুনবো। শওকত আলী সাগর, আপনার সঙ্গে আমরা সবসময় আলাপ করতে আমরা বেশ এক ধরনের অনেক তথ্যবহুল একটা আলোচনা হয়। আপনি এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের যুগে নিশ্চয়ই সাবধানে থাকবেন, এবং আপনার পরিবার এবং আশেপাশের সবাইকে আপনি সাবধানে রাখার চেষ্টা করবেন। আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, আমরা কথা বলছিলাম কানাডা থেকে প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। তিনি বলছিলেন বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, বিশেষ করে গত কয়েকদিনে তেলের বাজার এবং স্বর্ণের বাজার সহ বেশ কিছু বাজারের বড় ধরনের দরপতন ঘটেছে, অবিশ্বাস্য সব ঘটনা ঘটছে।
বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়বে সেগুলো আমরা শুনছিলাম শওকত আলী সাগরের কাছে। আমরা রোজ রাতেই চেষ্টা করি দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের শরীর যারা আছেন, যারা লড়ছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে, তাদের সঙ্গে আমরা একটু আলাপ করে নিতে। আজকের আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য।